বাট বাংলা সিনেমা খুব একটা দেখতাম না। Our goal was simple, no layering, no political message or something, just simple, straightforward scare fest. It was made independently and they acquired it and streamed it on their platform, and that gave me a lot of audience reach. এবং সুযোগ দেওয়ার কোনো রকম নেই, ইটস অল অ্যাবাউট কোলাবোরেশন। কখনো ভাবিনি যে নিজে বানাবো, কারণ সাহসটাই হতো না, বিং ফ্রম এ মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফ্রম এ স্মল টাউন অন দ্যাট, তখন ইমাজিনই করিনি। বাট আই ইউজ টু want to be a writer once upon a time because I used to read a lot also. ভাবতাম যে নভেল লেখাই যেতে পারে, এরকম চেষ্টা করতাম, ভাবতাম হয়তো। ওখানে I met people like সায়ন্তন ঘোষাল, সপ্তর্ষি বসু, who are all doing very well today. অতটা গ্রো করছে না ইন্ডাস্ট্রি, রাদার উই আর গোয়িং থ্রু রিভার্স গ্রোথ রাইট নাও। ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট শো। আর এই এপিসোডটা কিন্তু খুব এক্সাইটিং হতে চলেছে। আর আজকে আমাদের গেস্ট বাংলা চলচ্চিত্রের স্ক্রিন প্লে অ্যান্ড ডিরেক্টর মিস্টার অভিরূপ ঘোষ। অভিরূপ দা, আমাদের এই পডকাস্টে তোমাকে স্বাগত। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ওভার। প্রথমে তোমাকে জিজ্ঞেস করে নেবো যে তোমার মুভি বা ওয়েব সিরিজ যেগুলো বার করো, সব থেকে বেশি হচ্ছে লোকের দৃষ্টি কেড়েছে ভুতুরে গল্পগুলো। এই ভুতুরে গল্পগুলো তুমি কোথা থেকে তৈরি করো? তুমি কিভাবে এর কানেকশনটা, সোল কানেকশনটা কিভাবে তৈরি করো? সোল কানেকশন বলতে ওরকম কিছু নেই, বাট হ্যাঁ, যেমন টিপিক্যাল আরও 5টা বাচ্চা হয়, ফ্রম এ ভেরি আর্লি চাইল্ডহুড হয়তো অনেক ধরনের ভূতের গল্প পড়ে বড় হয়েছি। প্লাস ছোটোবেলাতে যখন আমরা যখন বড়ো হচ্ছি, তখন কেবল টিভি ফার্স্ট কেম ইনটু দ্য পিকচার, তখন সেই আহাট বা জি রহস্য এই ধরনের শো খুব পপুলার ছিল। তো সেগুলো দেখা আমার বাড়িতে অ্যালাউড ছিল না, বিকজ অ্যাপারেন্টলি আই উড গেট ভেরি স্কেয়ার্ড অ্যান্ড গেট হাই ফিভার অলসো অ্যাট টাইমস। তো সেই জন্য ওটাকে ওই না দেখতে দেওয়ার জন্য, যেটা কাইন্ড অফ বাড়িতে একটা ইলিগাল ব্যাপার, এরকম যে দেখতে দেওয়া হবে না, তার জন্য একটা বেশি আরও হয়তো ইন্টারেস্ট ছিল যেগুলো কী এমন আছে দেখতে দেওয়া হবে না। তো সেটা হয়তো পরে যখন কলেজে উঠেছি বা একটু ফ্রিডম পেয়েছি, তখন এগুলোর প্রতি একটা আলাদা ইন্টারেস্ট পড়ে গেছে সেটা থেকে। তো সেটাই ইন্টারেস্ট বলতে পারো। আমি যতটা তোমার সম্বন্ধে জেনেছি, 2013-তে তোমার প্রথম পদার্পণ এই ইন্ডাস্ট্রিতে। অফিসিয়ালি দেখো 2015 থেকে আমরা প্রথম ছবির কাজ শুরু করি। তার আগে আমরা 2009-10 থেকে আমরা বিভিন্ন শর্ট ফিল্মস করতাম ইন্ডিপেন্ডেন্টলি, বাট প্রফেশনালি ফিচার ফিল্মের কাজ যদি বলো তাহলে সেটা 2015 অ্যাকচুয়ালি। আচ্ছা, তো রহস্য রোমাঞ্চ সিরিজটাও কিন্তু পাবলিকের ডিমান্ড খুব টেনেছে। তোমার এই জন্য পরপর অনেকগুলো সিরিজ কিন্তু এলো। হ্যাঁ, 3টে সিজন আমরা করেছিলাম এই সময়। এইটার স্পেশালিটি কি? তোমার এই রহস্য রোমাঞ্চ গল্পটা, এইটার মধ্যে স্ক্রিন প্লে, তোমার ডিরেকশনগুলো, এগুলো স্পেশালিটিটা কী ছিল? স্পেশালিটি তো এটা দর্শক বেটার বলতে পারবে, বাট আমাদের সবসময় ছিল চেষ্টা যে একটা অন্য কিছু করি। বাট সে অন্য কিছুটা কী সেটা তো ডিফাইন করা খুব ডিফিকাল্ট, বাট উই জাস্ট ওয়ান্টেড টু ডু থিংস দ্যাট এক্সাইট আস। ওই সময় তো কোনো বড় প্রোডাকশন ব্যাকআপও ছিল না, উই ওয়ার জাস্ট ডুইং ইট ফর দ্য লাভ অফ ইট। আমরা সবাই, আমাদের পুরো এন্টায়ার টিম, যে ডিওপি বলো বা যে কোনো মিউজিক যারা করছিল বলো, ইভেন মোস্ট অফ দি অ্যাক্টার্স, দে আর অল নিউ অ্যান্ড কামিং ইন ফ্রম ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ। তো সবাই কাজটা ভালোবেসেই করতাম। তো সেই জন্যে রহস্য রোমাঞ্চ সিরিজ ওয়াজ ক্রিয়েটেড কমপ্লিটলি আউট অফ লাভ, যে আমরা সবাই একটা এক্সাইটিং কিছু করতে চাইছি। তখন জানতাম না যে আউটকাম কী হবে, সাকসেস হবে না ফেলিওর হবে, আদৌ কী হবে, রিলিজ হবে। তো উই হ্যাড নো আইডিয়া, বাট উই জাস্ট ওয়েন্ট ইন ফর দ্য জার্নি অফ ইট কমপ্লিটলি। তো সেখানে সবাই একটা খুব ভালোবেসে কাজটা করেছিল, এন্টায়ার টিম অ্যান্ড অল, ইভেন দ্য অ্যাক্টার্স ওয়ার very popular actors like Bhuter Golpo, Priyanka Sharkar. Everybody had taken pay cuts just because they loved the story. তো সেই জন্যে সবাই একটা সাপোর্ট করেছিল বলেই ওটা বানানো সম্ভব হয়েছিল ওই সময়। তো সেটাই ইউএসপি বলতে পারো, যে একটা ঠিক ডিফাইন করা মুশকিল যে কী ওয়ার্ক করে গেছিলো ওটার ফেভারে, কারণ ওটা আমরা তো উই কান্ট রিক্রিয়েট ইট ইভেন ইফ ইউ ওয়ান্ট টু। এরকম কোনো ফর্মুলা তো হয় না। অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম এটুকুই বলতে পারি যে একটা চেষ্টা ছিল কিছু ডিফারেন্ট করার, এবং হয়তো আমরা সেই সময় ঠিক সুযোগ পাচ্ছিলাম না, বা কীরকম করে সুযোগ পেতে হয় সেটা জানতাম না। তো এমনিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওরকম অর্গানাইজড অ্যাপ্রোচ তো নেই, নট একটা জব অ্যাপ্লিকেশন যে গিয়ে অ্যাপ্লাই করলে কাজ পেয়ে গেল। তো সবাই এটা হাঙ্গার ছিল নিজেদেরকে প্রমাণ করার, বা আমরা যেটা করতে পারি কাজটা সেটা দেখানোর, কী করতে চাইছি। কারণ ভার্বালি খুব ডিফিকাল্ট কনভিন্স করা যে আমরা এরকম করতে চাইছি, এটাকে ডিসক্রাইব করে কী করতে চাইছি, ডিফিকাল্ট ফর অ্যাটলিস্ট ফর মি ইটস ভেরি ডিফিকাল্ট। সো ইটস বেটার ইফ আই মেক সামথিং অ্যান্ড শো ইট, যেটা করতে চাইছিলাম। দ্যাট ইজ অ্যান ইজিয়ার ওয়ে ফর এক্সপ্রেসিং মাইসেলফ আই থিঙ্ক। তো সেই ইন্টারেস্ট থেকেই বানানো ওটা, দ্যাট ইজ দ্য ম্যাজিক মেবি। অ্যাজ এ ডিরেক্টর, তুমি যখন তোমার মুভিতে অনেকগুলো কাজ করছে, অনেকগুলো অ্যাক্টার লিড রোলেও কাজ করছে, তো সেরকমভাবে তোমার সিলেকশনটা তুমি কীভাবে করো? গল্প অনুযায়ী অ্যাক্টারকে কীভাবে মেলাও? এটা আই থিঙ্ক গল্পর থেকেও বেশি ডায়ালগস যখন লেখা হয়, তখন ইউ ইম্যাজিন সার্টেন সাউন্ড, সার্টেন পার্সোনালিটিস, এরা এভাবে হয়তো এই রোলটাকে প্লে করবে। তখন ইউ ফিগার আউট সার্টেন অপশনস, আচ্ছা এই চরিত্রটা এরকম একজন বা দুজন অপশনদের মধ্যে দিয়ে উই ক্যান ফিগার আউট যেটা হয়তো ভালো প্লে করবে। তখন ইউ পুট ইন ইউর বেস্ট ফুট ফরওয়ার্ড অ্যান্ড অ্যাপ্রোচ দিস অ্যাক্টার্স। এবার হয়তো হ্যাভ বিন লাকি যে আমি যাদেরকে অ্যাপ্রোচ করেছি 9 out of 10 times তারাই প্রথমেই হ্যাঁ বলেছেন, তো আই হ্যাভ টু গো ফর দ্য প্ল্যান বি।
অনেক ক্ষেত্রে প্ল্যান বির কাছে যেতে হয়েছে, কারণ মেবি সামবডি ওয়াজ নট বিজি, দ্য ডেটস ওয়ার নট অ্যাভেলেবল, তখন আই হ্যাড টু গো উইথ সামবডি এলস। বাট ওরকম ইউজুয়ালি 2-3 জন অপশন মাথায় চলেই আসে when you are writing the dialogues. তোমার কিছু কিছু ওয়েব সিরিজ রয়েছে যেগুলো হিন্দিতেও কনভার্ট হয়েছে, তো তোমার প্ল্যাটফর্মটা আমি ম্যাক্সিমাম দেখি তোমার যেগুলো আসে সেগুলো হইচইতেই আসে। তুমি আদার্স কোনো প্ল্যাটফর্মে কখনো ট্রাই করোনি এগুলোকে দেওয়ার? এটা ওরম করে তো প্ল্যান করে কিছু হয়নি, কোইন্সিডেন্টালি লাইক হইচই ওয়াজ দ্য ফার্স্ট প্ল্যাটফর্ম দ্যাট কেম অন বোর্ড। দে পারচেসড Rahasya Romancha Series. It was made independently and they acquired it and streamed it on their platform, and that gave me a lot of audience reach. তো সেই থেকে হইচই হ্যাজ বিন লাইক এ হোম টু মি অ্যান্ড লাইক আই হ্যাভ এ ভেরি ক্লোজ ইকুয়েশন উইথ দেম। এবং তারপরে অনেকগুলো ওদের সাথে পরপর হয়ে গেছে, তখন তো অতটা অপশনও ছিল না, এখন অনেকগুলো লটস অফ পিপল হ্যাভ কাম ইন, লটস অফ নিউ ওটিটিস আর কামিং ইন অ্যাজ উই স্পিক। তো ওই সময়টায় তো অবভিয়াসলি হইচইর সাথে একটা যেহেতু প্রথম থেকেই কাজ চলছিল অ্যান্ড দে হ্যাভ গিভেন মি দ্য ফার্স্ট অডিয়েন্স বেস, তো সেখানে ওদের সাথে একটা ইমোশনাল সম্পর্ক তো আছে। তো দে উইল মেবি অলওয়েজ হ্যাভ বিন লাইক মাই ফার্স্ট প্রেফারেন্স। তো দেখা যাক এবার, বাট অবভিয়াসলি আই এম স্টিল ওপেন টু ওয়ার্কিং উইথ আদার পিপল অলসো। তো সেটা টাইম উইল টেল কী হয়, দেখি। ইন্ডাস্ট্রিতে যখন নতুন কোনো অ্যাক্টর আসে বা নতুন আর্টিস্ট যখন আসে, তারা চায় একটা ভালো কোনো ডিরেক্টরের, নাম করা ডিরেক্টরের আন্ডারে যদি আমি তার নজরে পড়তে পারি তাহলে আমার কেরিয়ার একটা ব্রাইট হবে। তুমি নতুন কোনো ফেসকে কিভাবে চান্স দাও তোমার এখানে? I have worked with a lot of actors plus talents in every department, I think. When আমি যেটা বললাম, it is like mutual empowerment. It is not about giving chance to anybody. আমরা যখন নিজেরাও কাজ শুরু করেছি, my entire unit was new. যেটা বলছিলাম একটু আগে, the DOP was the first time DOP. The guy was doing the music was the first time music director. তেমনি পুরো টিম, the production people were very new. ওটা একটা কোলাবোরেটিভ এফোর্ট তৈরি হয়ে যায় এবং সুযোগ দেওয়ার কোনো রকম নেই, ইটস অল অ্যাবাউট কোলাবোরেশন। এবার অ্যাক্টারদের কথা যদি বলো, তো এখন তো দের ইজ সোশ্যাল মিডিয়া, দের ইজ সো মাচ লাইক ইনস্টাগ্রাম স্টাফ গোয়িং অন, তো রিলস হয়। তো ইফ সামবডি হ্যাজ সাম কাইন্ড অফ ট্যালেন্ট, আই থিঙ্ক দে হ্যাভ এ এক্সেলেন্ট এফেক্টিভ ওয়ে অফ লাইক কমিউনিকেটিং, তো তারা শেয়ার করতেই পারে। অ্যান্ড উই আর অল অ্যাক্টিভ অন সোশ্যাল মিডিয়া, নট জাস্ট মি, আই থিঙ্ক অলমোস্ট এভরি ডিরেক্টর ইন টাউন। So we can see what's going on, and if we spot something interesting is going on, somebody is like doing some kind of funny stuff or something interesting, so we'll definitely spot and maybe call up for a screen test. So today it's very easy, I think, reaching out to directors or like for any kind of work, not just actors, also any kind of talent, somebody who's editing, somebody who's like doing music, reaching out is very easy today, I think. তোমার মুভির ক্ষেত্রে কিছু মুভির এডিটিং তুমি নিজেও করেছিলে? হ্যাঁ, লাইক এখন যেটা when we are doing independent cinema, it's DIY, it's like do it yourself. So we have to pull our like strengths together and do as much as we can on our own. আচ্ছা, but সেটা ideal নয়, I think you shouldn't edit your own film because you have certain biases, তো না এডিট করাই ভালো, I think. তোমার পাস্টে যদি যাই, তোমার স্কুলিং, পড়াশোনা, এগুলো এই ফিল্মের ওপরে তোমার ইন্টারেস্টটা কবে থেকে গ্রো হলো আর কিভাবে তুমি এন্ট্রি নিলে এখানে? ফিল্মের উপর ইন্টারেস্ট ছোটবেলা থেকেই ছিল অ্যাজ অ্যান অডিয়েন্স, মানে আই ইউজ টু বি এ ফিল্ম বাফ। তো পার্টিকুলারলি ক্লাস 11-12 পড়ার সময় থেকে একটুখানি টানা বাজায় সোকল, তো ক্লাস ফার্স্ট বাঙ্ক করেও ফিল্ম দেখতে যেতাম প্রচণ্ডভাবে। কলেজেও আমার 4 ইয়ার্স কেটেছে, আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, তো সেখানেও প্রচণ্ডভাবেই আমার একটা রুটিনের মধ্যেই ছিল যে এভরি ফ্রাইডে মর্নিং লাইক আই ইউজ টু গো ফর দ্য 10 AM শো। টিকিট রেটস ওয়ার ভেরি লো অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, এবং তখন I used to watch almost every film first day first show. তো এটা মুভি দেখার একটা প্রচণ্ড হ্যাবিট ছিল। আর ওই সময় I was growing up in দুর্গাপুর, তোমার স্কুলিং কলেজ সবই দুর্গাপুরেই হয়েছে। আর ওখানে দিস ইজ এ টাইম যখন ব্রডব্যান্ড ইন্টারনেটও আসেনি, তো অতটা অপশন তো ছিল না অনলাইন অ্যান্ড অল। তো টিভি অ্যান্ড অল ওটাই অপশন ছিল, ভিসিডিস অ্যান্ড মোস্টলি থিয়েটার্স, যেটুকু সিনেমা হলে আসতো ওই সময়টায়। তো সেই প্রচুর সিনেমা দেখতে দেখতে বড় হওয়া, লাইক মুভিজ লাইক ওয়ার লাইক চ্যানেলস লাইক HBO আর স্টার মুভিজ, তখন তো ওগুলোই খুব বিরাট অপশন ছিল, প্লাস ভিসিডিস অনেক পরে। তো ওখানেই দেখতে দেখতেই বড় হলো, সেখান থেকে একটা প্রচণ্ড অ্যাফিনিটি টুয়ার্ডস ফিল্মস অ্যান্ড লাইক লট অফ লাভ ফর ফিল্মস। কখনো ভাবিনি যে নিজে বানাবো, কারণ সাহসটাই হতো না, বিং ফ্রম এ মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফ্রম এ স্মল টাউন অন দ্যাট, ওটা এখন ইমাজিনই করে নিই। বাট আই ইউজ টু ওয়ান্ট টু বি এ রাইটার ওয়ান্স আপন এ টাইম, বিকজ আই ইউজ টু রিড এ লট অলসো। ভাবতাম যে নভেল লেখাই যেতে পারে, এরকম চেষ্টা করতাম, ভাবতাম হয়তো। আর পাড়ায় এমনি পুজোয় নাটক ফাটক করতাম, তো ওইটাই ডিরেকশনের বলতে পারো হাতে করি ওখানে। তো করতে করতে মনে হলো একটা পয়েন্টের পরে যেটা করা যেতেই পারে। প্লাস তারপর তো ওই সময় কাউকে বলতাম না যে ফিল্ম বানাতে চাই, এই চিন্তাটা মাথায় আসতো না, এতটাই ভয় লাগতো বা এতটা ইনহিবিশনস ছিল ওই সময়টায়। বাট করতে করতে এবার যখন ইঞ্জিনিয়ারিং শেষের দিকে 4th ইয়ারে পড়ি, কী করবো এরপরে ভাবছি, জব টব শুরু হবে, জয়েনিং লেটার চলে এসছে, তো ওয়াজ নট শিওর যে কী করবো, এটাকে পার্সু করবো না কী করবো। তখন আই ওয়াচড এ কাপল অফ ফিল্মস। ধরো একটা ছবি যেটা খুব আমাকে ইনফ্লুয়েন্স করেছে, এটা হচ্ছে অঞ্জন দত্তর বং কানেকশন। তো তার আগে এটা বলতে হয়তো খুব এম্বারাসিং লাগছে, বাট বাংলা সিনেমা খুব একটা দেখতাম না,
খালি আমি না, আমাদের এন্টায়ার ফ্রেন্ড সার্কেলই খুব একটা বিশাল ইন্টারেস্টেড কোনোদিনই ছিল না। মানে দু একটা হয়তো ফেলুদা বেরোলো ওই সময়, বোম্বাইটা বেরোচ্ছে, সেটা গিয়ে দেখছি ফর দ্য লাভ অফ ফেলুদা। আদারওয়াইজ খুব একটা বাংলা সিনেমা ফলো করতাম না। মানে কি ছবি বেরোচ্ছে জানতাম, হয়তো খুব দু একটা সুপারহিট ছবির নাম হয়তো দেখলাম পেপারে, বাট অ্যাজ এ অডিয়েন্স একেবারেই ফলো করতাম। মানে আমরা যেগুলো বলি কমার্শিয়াল মুভি, যেগুলো নাচ গান যেগুলো, কমার্শিয়াল নন কমার্শিয়াল ইদার, মানে কোনোটাই, মানে আরবান ছবি সুপার যেগুলো ছিল, ধরো ঋতুবর্ণ সিনেমা যেগুলোই হতো, আমাদের মা মাসিরা যেত একসাথে সেই পাড়া থেকে দেখতে যেত, নাম শুনতাম যে ছবি ভালো হয়েছে, নিজে কখনো দেখিনি বা খুব একটা দেখার অতটা ইন্টারেস্ট ছিল না। বাড়ি থেকে নিয়ে যেত না, মারা আলাদা করে ক্লাব করে চলে যেত, তো ওটা দেখিনি। তো বাংলা সিনেমার সম্বন্ধে একেবারেই কোনো আইডিয়া খুব একটা ছিল না বা টাচও ছিল না, মানে অ্যাপার্ট ফ্রম দি ক্লাসিক্স অবভিয়াসলি, মানে সোনার কেল্লা থেকে বড়ই হয়েছি সেটা নয়, কিন্তু ওই কন্টেম্পোরারি বাংলা সিনেমা একেবারেই ইন্টারেস্ট ছিল, মানে ভাবিও নি দেখবো। তো অঞ্জন দত্তর যখন বং কানেকশনটা বেরোয়, তখন আমার এক বন্ধু ছিল যে অঞ্জন দত্ত বিশাল ফ্যান ছিল। আই ওয়াজ নট ইভেন ইন টু হিজ মিউজিক, আমি যতটা ওনার গানও খুব একটা বিরাট শুনিনি ওই সময়টা। তো হি ওয়াজ এ হিউজ ফ্যান অফ হিজ মিউজিক, তো ওর কাছে ইট ওয়াজ এ বিগ ডিল যে অঞ্জন দত্ত সিনেমা পড়েছে, তো দেখতে যাবে ও আর কি। অ্যান্ড হি হ্যাড নোবডি টু গো উইথ হিম, তো হি ফোর্স মি টু গো। তো ওটা মে মাস জুন মাস ছিল, আমাদের কলেজে তখন ভ্যাকেশনস চলছে, তো প্রচণ্ড গরম দুর্গাপুরে তখন, মানে লুফু বইছিলাম লেভেলের গরম, তখন যাওয়ার ইচ্ছাই নেই একদম। তো হি পেড ফর মাই টিকিট অ্যান্ড হি প্রমিস কি চলো কোল্ড ড্রিঙ্ক খাওয়াবো, চল সঙ্গে চল, জাস্ট ইট ইজ সামবডি টু গো উইথ হিম। তো আমি তখন বেকারই গেছিলাম, ঠিক আছে, অ্যান্ড উই ইভেন মিসড দ্য ফার্স্ট 10 minutes অফ দ্য ফিল্ম বিকজ অফ লেট অ্যান্ড এভরিথিং। তো বাট সামহাউ ওই ছবিটার যে ল্যাঙ্গুয়েজ ছিল, যেরকম ক্যারেক্টার্স ছিল, মানে আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে বাই দ্যাট ফিল্ম। বং কানেকশন, হ্যাঁ বং কানেকশন, তো আমার মনে হচ্ছিল যে এটা তো কথা বলছে আমাদের মতনই, বাট দ্য ডায়লগস ডিডন্ট সিম লাইক ডায়লগস, the acting didn't seem like acting. So I was completely blown over by that film, and I saw it I think 3 to 4 times in theaters. I took my friends to see it, I took my family to see it, jeta dekho, and I was completely blown away by that film. And this is when I was in third year I think. আর এটা ঠিক এক বছর পরে আরেকটা অঞ্জন দত্ত ছবি বেরোয়, চল লেটস গো। তো সেটাও দেখি আমি, সেটা দেখে আমার খুব ভালো লাগে, এবং সেটা দেখে মনে হয় যেটা তো খুব আমাদেরই গল্প মনে হচ্ছে, ভেরি ন্যাচারাল, ভেরি লাইক ফানি অ্যান্ড অল, অ্যান্ড লাইক খুব রিলেভেন্ট লাগে জিনিসটা আমার। পার্টিকুলারলি যেটা আমার মনে হয়েছিল প্রথম বং কানেকশন থেকে, সেটা আমার আরও কনফার্মেশন হয় আফটার ওয়াচিং চলো লেটস গো, যে না আমার তো এই গল্পটা বলতেই পারি, আমি যে পাড়ায় নাটক ফাটক করাচ্ছি বা হোয়াট এভার, আই এম ওয়ার্কিং উইথ কিডস অ্যান্ড অল, অ্যান্ড আই ওয়ান্ট টু রাইট অলসো। তো দিস ইজ সামথিং আই ক্যান ডু। আমার প্রথমবার ভরসা আসে বা মনে হয় যে দিস ইজ সামথিং দ্যাট ক্যান বি ডান, এটাকে আমি মানে দিস ইজ সামথিং ফান, আই উড লাভ টু ডু দিস। তো ওইখান থেকে একটা মাথায় সুইচ অন হয়ে যায় যে আই ওয়ান্ট টু মেক ফিল্মস। তো দ্যাট ইজ হাউ আই স্টার্টেড। তারপরে তো কলকাতায় আমি চাকরি করতাম আইটি সেক্টরে, তো করতে করতে আই স্টার্টেড টু লাইক ডু সাম শর্ট ফিল্মস অ্যান্ড অল। I joined a course called KFTI, এখানে একটা ইনস্টিটিউশন ছিল, তো ওখানে it was a like প্রথমবার I met people who were like minded। তার আগে I had no friend or সার্কেলে কোনো কেউ ছিলই না যার এই কমন ইন্টারেস্ট আছে। তো I met people for the first time from different walks of life once again, যারা সবাই একই গোল নিয়ে এগোচ্ছে, সবাই বানাতে চায় ছবি। দ্যাট ওয়াজ এ নাইস মানে থিং। ওখানে ফর দ্য ফার্স্ট টাইম I found like minded people। ওখানে I met people like সায়ন্তন ঘোষাল, সপ্তর্ষ বসু, who are all doing very well today। তো উই ফর্মড এ গ্রুপ অ্যান্ড we started to make short films together। আচ্ছা, তো ওখান থেকে শুরু বেসিক্যালি। তারপরে সেই শর্ট ফিল্মগুলো, তখন শর্ট ফিল্মটাও হয়তো ওই বিষয়ে হ্যান্ডি ক্যামস নতুন এসছে, প্রথম ডিএসএলআর ক্যামেরা এসছে বাজারে। এটা কোন সালের কথা বলছিস? 2009-10 এই সময়। আচ্ছা, তখন কলকাতার শর্ট ফিল্ম কালচারটাও ফট করে একটুখানি উঠছে, লাইক ডিফারেন্ট ফেস্টিভ্যালস আর বিং অর্গানাইজড ইন কলেজেস, কলেজ ফেস্টস, অ্যান্ড ইভেন ইন নন্দন অ্যান্ড অল, মানে ইভেন এরকম চিত্রবাণী একটা খুব ভালো ফেস্টিভ্যাল অর্গানাইজ করতো। তো তখন এই শর্ট ফিল্ম বানিয়ে সেটাকে দেখানোরও অনেকগুলো উইন্ডোজ তখন ওই সময়টা উঠে আসছিল, অ্যান্ড উই আর অলমোস্ট দ্য ফার্স্ট ব্যাচ হু আর ডুইং অল দ্যাট। তো একটা গ্রুপ ফর্ম হয়ে গেছিলো। তো সেখান থেকে ওয়াজ এ ভেরি নাইস এক্সপিরিয়েন্স, মানে শোয়িং আওয়ার ফিল্মস অ্যাট লাইক ডিফারেন্ট থিয়েটার্স, ডিফারেন্ট কলেজেস, গেটিং এ রেসপন্স, পরে ইউটিউবে দেওয়া। তখন ইউটিউবে তো 1000 ভিউ মানে বিশাল ছিল, এখন যেমন লাখ লাখ ভিউ হয়ে যায়, তখন ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। তখন ওই 4G আসেনি, ফ্রি নেট আসেনি, জিও আসেনি। তো বাট দ্যাট গেভ আস এ হিউজ লাইক বুস্ট অডিয়েন্স ওয়াইজ, লাইক আস্তে আস্তে উই অলসো ফাউন্ড আওয়ার ভয়েসেস, অল অফ আস। মানে তোমরা সেই সময় সোশ্যাল মিডিয়াটাকেও ক্যাপচার করা স্টার্ট করেছিলাম। হ্যাঁ, আমরা ফেসবুকে তখন শেয়ার করতাম, ইউটিউবে আপলোড করতাম এগুলোই। বাট ওই আর কি 5000-6000 ভিউ হতো হয়তো ওই সময়টায়, ইস্যু আরও বড় হতো। বাট ওই একটা ইন দ্য কমিউনিটি অফ লাইক ফিল্ম মেকার্স অর অডিয়েন্সেস হু আর ফিল্ম লাভার্স, we were starting to make some noise, I think, all of us together. So that was a nice thing. তখন কিউ has just made গান্ডু, তো it was very inspirational for us, যে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা এরকম করে ডিএসএলআর ক্যামেরায় একদম কম বাজেটে বানিয়েও একটা হিউজ ইন্টারন্যাশনাল রিচ ক্রিয়েট করা যায়, অ্যান্ড ইউ ক্যান মেক বিজনেস আউট অফ ইট। তো সেটা সবার কাছে একটা আমাদের হিউজ মোটিভেশন ছিল। তো অল অফ আস ওয়ার ট্রাইং টু ডু আওয়ার ওন মানে স্টাফ, অ্যান্ড উই আর কোলাবোরেটিং, উই আর হেল্পিং ইচ আদার আউট। ইট ওয়াজ এ নাইস টাইম ওই সময়টা। দ্যাট ওয়াজ আওয়ার স্টেপিং স্টোন ইন টু দ্য সো কল্ড ইন্ডাস্ট্রি। ওটা করতে করতে একটা পয়েন্টের পরে, আফটার হ্যাভিং ডান লাইক 8 to 10 শর্ট ফিল্মস অ্যান্ড অল, উই ডিসাইডেড মিউচুয়ালি সবাই নিজের মতো করে, নাও ইটস টাইম টু মুভ অন টু মেকিং সামথিং বিগার, ফিচার ফিল্ম মেবি। তখন উই স্টার্টেড টু রাইট আওয়ার ফার্স্ট ফিল্মস অ্যান্ড অল। তো তখন কে লিখলাম, এবং আই ট্রাই টু গেট সাম ফান্ডিং অন বোর্ড। ইনিশিয়ালি নিজের সেভিংস দিয়ে শুরু করলাম করতে, এক বন্ধু হেল্প করলো।
করতে করতে উই ফাউন্ড সাম, তখন ওই সময় আমরা চাকরি ছেড়ে দিয়েছি অলরেডি, আই ওয়াজ লাইক ডুইং ফ্রিল্যান্স ওয়ার্ক ফর সাম ক্লায়েন্টস। তো আই ব্রট সাম অফ মাই ওল্ড ক্লায়েন্টস ইন টু দ্য পিকচার, যে আমি এরকম করছি, দে ট্রাস্টেড মি, আমি ওর সাথে কাজ করছিলাম ফর লাইক 5-6 years অলরেডি, ওদের ওয়াজ এ মিউচুয়াল ট্রাস্ট। তো দে কেম অন বোর্ড উইথ দ্য ফান্ডিং, তো লাইক দে পার্ট মানে ফিনান্স দ্য ফিল্ম। তখন ইট গট মেড লাইক 2015 থেকে 2017, ইট টুক 2 years টু মেক মাই ফার্স্ট ফিল্ম, এন্ডলেস ডিলেস হয়, নানা রকম প্রবলেম হয়, but we finished that journey. We got the film made and we released it in theaters. It didn't work at all, but at least we finished that journey. So that's how things began for me. তোমার যে মেনলি হরর স্টোরি যেগুলো হচ্ছে এখনকার রিসেন্টলি আমরা যে অন্যান্য প্ল্যাটফর্মে হরর স্টোরিগুলো দেখি তার থেকে তোমারটা ডিফারেন্ট। তো তুমি এখানে কিন্তু অডিয়েন্সদের একটা খুব ভালো রেভিনিউ পেয়েছো, মানে তাদের একটা খুব ভালো মতামত রয়েছে, রিভিউ খুব ভালো দিয়েছে তোমার স্টোরিটার উপর। তুমি স্টোরিগুলো ক্রিয়েট করছো কীভাবে? এখনকার মার্কেটের থেকে আলাদা রকম তুমি তোমার স্টোরিটাকে প্রেজেন্ট করো, হিটটা জেন্ট করছো কীভাবে? এটা তো কোনো মানে এত কনসিয়াস ডিসিশন নয়, মানে এখন একটা সেম গল্প ধরো তুমি বললে বা আমি বললাম, দুজন অন্য মানুষ বললো, তো দুটো কমপ্লিটলি ডিফারেন্ট টেক হবে, দুটো কমপ্লিটলি ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন হবে। তো ওটা আমি কনসিয়াসলি তো করছি না। লাকিলি লাইক পিপল হ্যাভ গিভেন মি আ লট অফ লাভ ফর হোয়াট এভার আই হ্যাভ ডান। দে হ্যাভ ফাউন্ড something in my work, in my voice, in my way of storytelling, যার সাথে তারা করতে পেরেছে রিলেট। তো এটা আমি প্ল্যান করে খুব একটা করিনি, কারণ আমার ফার্স্ট ফিল্ম যেটা বললাম didn't work at all, সেকেন্ড ওয়ান ওয়ার্ক সামহাউ, দে ফাউন্ড সামথিং ইন ইট যেটা মজা লেগেছে তাদের, সেটা আই ক্যানট রিয়েলি পিন পয়েন্ট চাচ্ছে এটা মানে ভালো ছিল। তো সেটা when it comes to ভূতের গল্প অলসো ইট ইজ ডিফিকাল্ট ফর মি টু সে। বাট হ্যাঁ, অনেক এখানে একটা পারসেপশন আছে ভূতের গল্প চলে না, বা হরর স্টোরি, সিরিয়াস হরর ফিল্ম যেখানে খুব একটা ওয়ার্ক করে না। তো সেটা ইট ইজ ডিউ টু দ্য নাম্বারস, মানে এর আগে যেগুলো হয়েছে সাকসেস বা ফেলিউর, সেগুলো বেসিসেই তো বলছে মানুষ, এমনি তো বলছে না। সেখানে আমারগুলো কোথাও একটা এখন when I've made Brambhadoitto, it did very well on Hoichoi. About the recent one that I'm working on, like it has just released, I think, Aro Ananda App, Banglar sera Bhuter Golpo, it is also getting very good response. তো এটা তো ইটস লাইক আমাদের যেমন এটা বানানোর ক্ষেত্রে আমাদের পারসেপশনটাই ব্রেক করার এম ছিল, যে দিস ইমেজ ইজ দেয়ার কি লাইক পিপল আর সেইং কি না এখানে সিরিয়াস হরর চলে না বা দেখতে চায় না বাঙালি অডিয়েন্স। তো আই ডিডন্ট এগ্রি উইথ দ্যাট পয়েন্ট অ্যাট অল। তো আই মেড দিস সিরিজ জাস্ট টু মানে ট্রাই অ্যান্ড কোয়েশ্চেন ইট, যেটা এটা হতে পারে না, বিকজ দের ইজ সো মাচ popularity in the domain of audio stories and all, Sunday suspense and everything there is. And even if in the publication sector also, if you go and check, like horror books have always been the best sellers in the last decade or so. And there is so much publicity, there is so much popularity of this genre, on Facebook also. There are dedicated communities and groups based on horror literature. So there Spotify, বিভিন্ন platform, absolutely. There is definitely an audience. We are not making the right content for them audiovisually, তাই work হচ্ছে না। That was my belief. এবার এটা মানে মুখে বলার থেকে, আর্গুমেন্ট করার থেকে, তো ইটস বেটার টু ডু সামথিং। তো সেই জন্য উই মেড দিস ফিল্ম উইথ ভেরি লো বাজেট, লাইক ভেরি মিনিমাল রিসোর্সেস, বাট our goal was to like show, even if we have a reasonable, like small restricted budget, we can still scare people. So the 3 stories that we have told in this anthology, it's basically the goal is to scare people. We're not trying to like do any kind of layering, we're not trying to give a social message, we're just trying to scare people. So this is basically a scare fest, whatever we're trying to do. And based on the responses so to far, generate the real feelings. Yeah, people should be scared. If they are watching a horror film, they want to get scared. It's as simple as that. We're watching a comedy film, we want to laugh. So these 3 stories that we have tried to tell in this anthology, our goal was simple: no layering, no political message or something, just simple, straightforward scare fest. So, and based on the response that we have gotten so far, I think we are pretty good at that. Okay, we have successfully scared people enough. তুমি ভূতের গল্প নিয়ে যখন কাজ করছো, এই স্টোরিগুলো যে তুমি আনো, পুরোপুরি তোমার কি ইমাজিনেশন থেকে আনো নাকি রিসার্চ ওয়ার্ক করো তোমরা? না, খালি ভূতের গল্প বলে না, যে কোনো ধরনের গল্পই একটা তো বিশাল রিসার্চ ওয়ার্ক লাগে। অ্যান্ড লাইক আই হ্যাভ অলওয়েজ বিন এ ভোরেশিয়াস রিডার, থ্যাঙ্কফুলি। তো আমি প্রচুর ধরনের বই পড়তে ভালোবাসি নিজে। প্লাস লাইক ইউ সি ইউর লাইফ এক্সপিরিয়েন্সেস, হোয়াট এভার স্টোরিজ ইউ হ্যাভ হার্ড ফ্রম ইউর গ্র্যান্ড পেরেন্টস ওয়াইল গ্রোয়িং আপ, অনেকগুলো ইনফ্লুয়েন্স এরকমভাবে হয়ে যায় আর কি। তো ইটস বেসিক্যালি কালেকটিভ of things you have read, things you are reading currently, and like things you have heard from people, real life experiences you have had. So it's a collective of all of that. So there is no such thing as an original story, I think, in today's time. It's 2024. It's like very difficult to say something is 100% original. So maybe a germ of an idea you get from like some film you have seen like 20 years back, and not even the main plot of that film. Maybe in one small segment of a film you have seen something that's very interesting, and you use that plot point to make something completely new. এরকম অনেক মানে ইন্সপিরেশনস আর মানে ফার অ্যান্ড ওয়াইড কোত্থেকে আসছে বলা খুব ডিফিকাল্ট, বাট ওটাই মানে ইমাজিনেশন তো অবভিয়াসলি প্লেজ এ ভেরি বিগ রোল ইন হাউ ইউ টেল দ্য স্টোরি। দ্য স্টোরি ইটসেলফ এখন পুরোটাই হয়ে গেছে ওল্ড ওয়াইন এন্ড নিউ বটল কাইন্ড অফ। আই কান্ট ক্লেম যে আই এম টেলিং এ ভেরি অরিজিনাল স্টোরি, বাট ডেফিনেটলি হ্যাঁ, ইন এ সার্টেন ওয়ে উই আর লাইক
getting ideas from different sources. তো সেটা দিয়েই এবার ধরো if you have seen Byadh, তো it's a serial killer story basically. The template, the structuring of the screenplay is a typical serial killer story, but ওই গল্পটা কোথাও কিছুতে বলা হয়নি. It is something completely unique in the entire world, not just in the Bengal market, because it's a story about a serial killing of sparrows. It's something completely unique. Structuring is obviously old, but the storytelling and the plot point itself, it is completely new. Same with Rahasya Romancha Series. The concept of Mora, a character who like has Cotard's syndrome and a weird fetish and like a weird disease rather. So সেটাও it's completely new. That story has not been told ever before in world cinema. তো এরকম করে এগুলো খুব প্ল্যান করে যে করেছি বলতে পারবো না, যে না এগুলো খুব প্ল্যান করে একদম ইউনিক গল্প করছি, বাট আই ফাউন্ড দোজ স্টোরিজ, আই ফাউন্ড দোজ আইডিয়াস অ্যান্ড লাইক দে এক্সাইটেড মি অ্যান্ড আই ফাউন্ড এ ওয়ে অফ টেলিং দ্যাম ইন এ ভেরি এন্টারটেইনিং ওয়ে, থ্যাঙ্কফুলি। এইটুকুই। আমি ব্রহ্মদৈত্য সিনেমাটা নিয়ে যদি বলি, এই যে কিছু যে কনসেপ্টে এরমভাবে এই দিকে রাখতে হয়, ফেংশুই নিয়ম বলছো, এগুলো বলছো, এটা তো একটা প্রেক্ষাপট তৈরি করেছো স্টোরিটার, কিন্তু অ্যাকচুয়ালি কি এই জিনিসগুলো রিয়েল লাইফেও কি অ্যাক্সেস করা যায় এরমভাবে, মানে ভূতের সঙ্গে যেটা কানেকশন? সেটা দেখো, সেটা আমি নিজে তো মানে ভূতে বিশ্বাস করি এবং ভয় পাই, এবং আমি কোনো রকম প্রমাণও চাই না যে মানে ভূত আছে কি নেই। আই এম নট গোইং টু এক্সপেরিমেন্ট উইথ দ্যাট। আই রেসপেক্ট মানে ঘোস্টস এ লট অ্যান্ড আই এম স্কেয়ার্ড অফ দেম, এটা বলতে কোনো লজ্জা নেই আমার। অ্যান্ড আই উইল লাইক টু বিলিভ যে আই হ্যাপিলি কোএক্সিস্ট উইথ দ্যাট প্লেন। তো সেখানে আমি ওটাকে সত্যি সত্যি করা যায় কি না, এটা তো হাজারটা মানে বিলিফ সিস্টেম থাকতে পারে। আই ডোন্ট ওয়ান্ট টু ফাইন্ড আউট ফ্র্যাঙ্কলি স্পিকিং, তো সেটা বলতে পারবো না। বাট ইফ ইউ আস্ক মি, আই ডু বিলিভ ডেফিনেটলি, যেটা হতেই পারে। বাট যোগাযোগ স্থাপন করা বা তাদের সাথে কমিউনিকেট করা বা এটা আমার মনে হয় এই পাকামোগুলো না করলেই ভালো, যেটা আমি দেখেছি ফিল্মে। মানে ইভেন ইফ ইউ ওয়াচড ব্রহ্মদৈত্য, ইট হ্যাজ ইটস রেপারকাশনস, লাইক ইউ বাই এ ঘোস্ট অনলাইন, ইউ হ্যাভ টু পাই প্রাইস ফর দ্যাট। তো সেখানে ইট ইজ নট সামথিং সিম্পল, বাট ইউ শুডন্ট মানে স্ক্রু অ্যারাউন্ড উইথ দ্য আদার সাইড, আই থিঙ্ক। আমার দিক থেকে মানে সাজেশন না, মানে আমি তোমাকে অবভিয়াসলি সাজেশন দিতে পারি না, বাট মনে হয় একটা জায়গা তুমি যদি এই কাজটা করো তাহলে খুব দারুণ হবে লোকের কাছে। এক, তোমাকে তোমার এই ঘোস্টের স্টোরিগুলো নিয়ে তোমাকে মানুষ খুব, তুমি একটা ভালো একটা পপুলারিটি পেয়েছো। আর হচ্ছে যারা এই প্যারানর্মাল বা অ্যাক্টিভিটিস নিয়ে অরিজিনালি কাজ করে, যাদের কাছে সমস্ত রকম ডিভাইস পেয়ে যায়, এই রকম ধরি তুমি যদি একটা ডকুমেন্টারি বা কোনো কিছু যদি তৈরি করো, আমার মনে হয় কিন্তু লোক পাবলিক খুব খাবে। এবার এই ধরনের কাজ অনেকগুলো গ্লোবালি হয়ে গেছে, মানে ভারতবর্ষেও হয়ে গেছে। এমটিভিতে কি একটা হতো দেখতাম স্কুলে পড়ার সময়। তো ইট ইস এ ভেরি পপুলার ফরম্যাট অ্যান্ড ইটস বিন ডান বিফোর। সেই জন্য এখন এটা খুব একটা ওয়ান্স সেকেন্ড ইউনিক কিছু নয়। আর সেকেন্ডলি হচ্ছে যে লাইক আই সেড, আই ওয়ান্ট টু স্ক্রু অ্যারাউন্ড উইথ দ্যাট সাইড। তো মানে ঠিক আছে, মানে যতটা ফিকশন আছে লিখছি আমরা, এনঅ্যাক্টিং সামথিং, উই আর ক্রিয়েটিং ইট অন সেট, ঠিক আছে, ইটস এ কন্ট্রোলড এনভায়রনমেন্ট, বাট আই ওয়ান্ট টু গেট ইন টু রিয়েল জোনস অ্যাট অল। আচ্ছা, এরকমই তোমার মতন ডিরেক্টর হওয়ার স্বপ্ন অনেক বাড়ির ছেলেরা রাখে। ম্যাক্সিমাম তুমি যেটা বললে, তুমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করো। মধ্যবিত্ত ঘরের অনেকেরই স্বপ্ন থাকে যে আমি একটা মুভিতে ডিরেক্ট করো, স্ক্রিন প্লে করতে চাই, আমি ভালো গল্প লিখতে পারি, এটাকে প্রেজেন্ট করো। বাট মানুষের প্রবলেম সব থেকে জায়গায় হয়ে যায় প্রথমত প্ল্যাটফর্মটা পাওয়া, আর সেকেন্ড হচ্ছে মেনলি একটা মুভি বা কোনো জায়গায় প্ল্যাটফর্ম পেতে গেলে তার জন্য ফান্ডিং। এই ফান্ডিংয়ের প্রবলেম বা এই জিনিসগুলো মানুষ কীভাবে অ্যারেঞ্জ করতে পারে, এই প্রবলেমগুলোকে দূর করতে পারে কীভাবে? নো, এখানে পার্টিকুলারলি বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রিতে লোকানোর কিছু তো নেই। ইট ইজ লাইক নট এ ভেরি গুড সিন রাইট নাও, বিকজ অতটা মানে গ্রো করছে না ইন্ডাস্ট্রি, রাদার উই আর গোয়িং থ্রু রিভার্স গ্রোথ রাইট নাও। তো অপশনস অফ ফান্ডিং অর ইনভেস্টমেন্ট আর লো। বাট দ্য গুড নিউজ ইজ কি এখন সি ইউ হ্যাভ টু ফিগার আউট হোয়াট ইউর গোলস আর। ইফ ইউ ওয়ান্ট টু বি এ ফিল্ম মেকার, ইফ ইউ ওয়ান্ট টু লাইক বি এ স্টোরি টেলার or whatever, তো there is nobody stopping you, কারণ we are living at a time when like you have free internet, you have access to so much resources, you have access to so much technology for free. So actually if you want to make a film, whatever raw materials you need, like you need a camera, you will know somebody who's living in your neighborhood who is a photographer by hobby. You need a sound guy, a musician who's gonna compose your music. So you will definitely find somebody or other in your friend circle who is very good with music and like who has a home-based studio. You will definitely find somebody. You need actors. You will find excellent actors in the Kolkata theatre circuit and all. You will find numerous talents. You need a software for editing. You need tutorials to know how to edit or how to color grade, how to sound design. You will find all that for free on YouTube. I personally learned editing on YouTube. Achha. By seeing tutorial videos. So like I can say, and back then we didn't even have free internet. Now you have that. So like you've got high speed free internet. So like exactly the world is your oyster today. So whatever raw materials you need to make a film, you already have that if you want to make a film. And also today you don't have any excuses for your film to look bad. Your film can't look amateurish today because there is so much resources available. If your film looks like shit, then basically you are lazy.
So you have to work hard and make it work. Like I said, DIY, that's the first rule of independent filmmaking. Do it yourself. And everything is out there. There is no excuse for your film to have poor production value and look bad. Obviously, you're doing it yourself. You are doing an independent film. You can't expect it to look like a big budget film. But if you use your resources properly, if you plan whatever things you have available, if you plan accordingly and do it, I think you can definitely make a decent, good-looking film. You will not make a Bahubali or a Jurassic Park on a low budget. It's not possible. But nobody is stopping you to make your mark. Tell a good story. So that's the good part. You make your own film. And also, like, when it comes to distribution, there are so many OTTs right there today who are like looking for good content. Like for me also, we made Rahasya Romancha as an independent series and at a very low cost, and they acquired it and they made something bigger. It became one of the most popular franchises on Hoichoi. So like everybody can do that. It's very simple to do. All you have to do is like be honest with your work, and like the resources are available. You have to just cultivate your manpower, your like collaborative efforts and all that. So that's all. It's like nobody is stopping you today. Baki, if you're coming back to mainstream studio funding and all, that's a very complex process and there is no rule for that. You have to show your work experience. You have to keep enhancing your portfolio and showing that you can do good work, and you have to prove yourself to get that access. That takes time and experience. তোমার এই যে আমরা অতীতে জানতাম যারা যে মুভিগুলো আমাদের হচ্ছে মুভি থিয়েটারে লঞ্চ হচ্ছে সেখান থেকে রেভিনিউ জেনারেট করে মুভির যারা হচ্ছে ডিরেক্টর থাকে বা হচ্ছে যারা প্রডিউসার থাকে যারা ফান্ডিং করছে তারা, অ্যাট প্রেজেন্টে এগুলো চলে গেছে হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম থেকে। তো ওটিটি প্ল্যাটফর্মে তোমাদের ডিরেক্টররা যারা ফিল্মকে ব্যাক থেকে সাপোর্ট দিচ্ছে তারা কীভাবে রেভিনিউটা জেনারেট করে? দেখো, প্রথম তো হচ্ছে যে থিয়েট্রিক্যাল রেভিনিউস আর স্টিল এক্সিস্টিং, সো মেনি ফিল্মস আর ডুইং সো ওয়েল, অ্যাট লিস্ট দিস ইয়ার তো লাইক 2023 has been pretty good for theatres, I think. So many Hindi films have worked. So like it has been a good year. তো সেরকম না যে থিয়েট্রিক্যাল থেকে রেভিনিউ আসছে না, ডেফিনেটলি আসছে। বাট বাকি তুমি যেটা বলছো রেভিনিউ বা ওটা শুধুমাত্র ওটিটিতে যারা কাজ করছে, হ্যাঁ ওটিটিতেও দেখো, ওটিটি তো এখন লাইক ইটস অন এ বুম আই থিঙ্ক সিন্স দ্য ফার্স্ট লকডাউন। তো ওটিটি তো এখন multiple OTTs have come into Bengal also. In the regional market also there are so many options today. So much content is being produced and like obviously a lot of it has been consumed as well. There is an audience base. The audience base is growing also. Like people have developed an affinity for binge watching content. So সেটা তো definitely হচ্ছে। তো subscription based revenue যেটা হয় ধরো সেটা I think is a big revenue model. Plus there are tie-ups with different teleplay operators like, তো এরকম বিভিন্ন রকম চ্যানেলসের সাথে টাই আপ হতে পারে যেখান থেকে আই থিঙ্ক দে আর মেকিং মানি। তো সেটা তো আমার পক্ষে বলা খুব ডিফিকাল্ট। ইটস লাইক মোর অফ লাইক এ প্রোডাকশন অর লাইক এ প্ল্যাটফর্ম সিনারিও। বাট কামিং টু দ্য কোয়েশ্চেন কি হ্যাঁ হোয়াট এভার দ্য পিপল হু আর লাইক ওয়ার্কিং বিহাইন্ড দ্য সিনস তারা কীরকমভাবে রোজগার করছে বলতে পারবো, দ্যাট ইজ রেমুনারেশন বেসড। Whenever you are seeing a series or something coming on OTT, like somebody is producing it, and like the director, the DOP, the entire team, the actors, they are getting paid a certain remuneration for their services. কাজের ফাঁকে যখন ছুটি পাও তো সেই কিছুদিন তো নিজেকে অফ রাখো, সেই অফ টাইমগুলোকে তুমি কিভাবে কাটাও? এই গল্প নতুন ভেবে না অন্য কিছু আদার অ্যাক্টিভিটিসও তোমার আছে? না, গল্প নতুন ভাবাটা তো কাজের মধ্যেই পড়ে, সেটা ইজ এ 24/7 রিচুয়াল কাইন্ড অফ, ইউ ক্যান টেক এ ব্রেক ফ্রম ইট। বাট না, মোস্টলি আই রিড এ লট। I think I read a lot of books, a lot of manga, a lot of comics. I try to travel a bit and I watch a lot of movies obviously when I get free time. That's most of it. তোমার হবির মধ্যে তাহলে কি এই শুধু পড়াশোনাটাই পড় না আরো কিছু আছে তোমার? না, আরো কিছু বলতে হবি বলা তো মানে কি ট্রাভেলিং a bit, but that is something that has become rare in recent last 3-4 years. Yeah, maybe I don't know if I can call it a hobby, but yeah, I like trying new eateries. I like eating out at new places. তো তোমার ফেভারিট ফুড কি? Chili chicken dry would be my go-to comfort food, I think. আচ্ছা, আর তার সাথে it can be anything. মানে চাইনিজ পাটা তোমার ফেভারিট বলতে গেলে? Not that way, but yeah, if I have to pick one dish, then that would be chili chicken. চিলি চিকেন। বিরিয়ানি কিরকম লাগে? বিরিয়ানি হ্যাঁ, যেমন সব বাঙালির তো বিরিয়ানি ভালোই লাগে। আচ্ছা, বিরিয়ানি যদি তোমার ভালো লাগে তাহলে তোমার জন্য এই গিফট কুপনটা থালিবানের তরফ থেকে। আজকে আমাদের ভিডিওর স্পন্সর থালিবান। আচ্ছা, থালিবান কলকাতার সেরা বিরিয়ানি অ্যাওয়ার্ড পেয়েছে টাইমসের তরফ থেকে। কলকাতার সেরা বিরিয়ানি, বাংলার সেরা বিরিয়ানি, বাঙালির সেরা বিরিয়ানি। তো তুমি থালিবান ভিজিট করো এবং ট্রাই করো তাদের আউদি বিরিয়ানি। আচ্ছা, অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ। আর এনাদের স্পেশালিটি এটাই হচ্ছে যে বিরিয়ানি খাওয়ার পর যদি হাত দিয়ে খাও, হাত যখন ধোবে হাতে কোনো তেল লেগে থাকবে না, বিকজ কোনো ডালডা ইউজ করেন না তারা। তো মাস্ট ভিজিট থালিবান অ্যান্ড ট্রাই দেয়ার বিরিয়ানি। তো তোমার এতগুলো প্রজেক্টের মধ্যে এখনো পর্যন্ত তোমার সব থেকে ফেভারিট প্রজেক্ট কোনটা? Orampur, it's difficult to choose, but like all of them are very close to my heart. Orampur, it's difficult for me to pick one.
তুমি যদি এটা বলো তাহলে তো তোমাকে আমি এটাও জিজ্ঞেস করতে পারবো না যে তোমার ফেভারিট অ্যাক্টরকে এখনো অবধি, মানে তোমার সঙ্গে এত মানুষ কাজ করেছে, তোমার কাকে সব থেকে বেশি, মানে যার সঙ্গে তোমার বোঝাপড়াটা খুব ভালো হয়েছে? আমি জানি সবার সাথে তোমার বোঝাপড়া ভালো, ইন্ডাস্ট্রিতে সবাই তোমাকে খুব ভালোবাসে, বাট স্টিল একটা তো ফেভারিট একটা জায়গা থাকে যে এর অ্যাক্টিং আমার খুব ভালো লেগেছে, বা নিউ কমার্সের মধ্যে কারো অ্যাক্টিং তোমার খুব চোখে লেগেছে। সবাই এখানে বিভিন্ন ধরনের খুব ইন্টারেস্টিং অ্যাক্টরস আছেন, অল মানে বোথ সিনিয়র্স অ্যান্ড দ্য ইয়াং পিপল। তো লাইক আই হ্যাড এ গুড টাইম উইথ মোস্ট অফ দেম। তো সেই জন্য এটা তো ডিফিকাল্ট টু পিক অ্যান্ড চুজ ওয়ান অফ দেম, কারণ দের সো মাচ ভ্যারাইটি, লাইক সো মাচ ট্যালেন্ট, তো ইটস ডিফিকাল্ট টু চুজ ওয়ান। তোমার আপকামিং প্রজেক্টটার সময় যেটা এবিপিতে আসছে সেটা সম্বন্ধে যদি কিছু বলতে চাও। তো এই আরো আনন্দ অ্যাপে এটা রিলিজ হয়ে গেছে অলরেডি, বাংলা সেরা ভূতের গল্প বলে একটি অ্যান্থোলজি সিরিজ। তো এই সিরিজটা আমরা বানিয়েছি বাংলা সাহিত্যের মানে যেগুলো ক্লাসিক্যাল হরর স্টোরিজ বলা যেতে পারে সেগুলোকে ট্রিবিউট দিয়ে, সেগুলোকে অ্যাডাপ্ট করে। তো 3টি গল্প নিয়ে আমরা প্রথম সিজনটা করার চেষ্টা করেছি। তো খুবই ইন্টারেস্টিং কাজ হয়েছে। ইট হ্যাজ গট এ ভেরি ইন্টারেস্টিং কাস্ট অলসো। তো অনির্বাণ চক্রবর্তী আছেন, তনুশ্রী আছে, তো কিঞ্জল নন্দ আছে, এরকম আরও অনেকে ইয়াং অ্যাক্টরস আছে খুব ট্যালেন্টেড, যেমন জিনা তরফদার, অনন্যা দাস, এরকম অভিষেক সিং। তো লট অফ ইন্টারেস্টিং ট্যালেন্টস হ্যাভ লাইক কাম টুগেদার টু মেক দিস হ্যাপেন। তো এটা লাইক আই সেড একটু আগে যে ডিসকাস করছিলাম আমরা, ইটস ভেরি বেসিক স্কেয়ারি লাইক সিরিজ। এখন শীতকালে দেখার জন্য, বিঞ্জ ওয়াচ করার জন্য আই থিঙ্ক ইটস অ্যান আইডিয়াল ওয়াচ। তো আপনারা সম্ভব হলে প্লিজ আরো আনন্দ অ্যাপে গিয়ে দেখবেন। একদম। তো তোমার কিছু সাজেশন আপকামিং যারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে তারা কী কী জিনিস মেনটেন করতে যায় অ্যাজ এ ডিরেক্টর অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাক্টর? তো আমি নিজেই খুব নতুন টু লাইক এটা এই বিষয় নিয়ে অন্য কাউকে জ্ঞান দেওয়া তো মানে আমার ঠিক জায়গা নেই বলতে পারি। তো এটা আমার বলা উচিত হবে না ওরমভাবে, বাট হ্যাঁ আমি ওইটুকুই যেটা একটু আগেও ডিসকাস করছিলাম যে লাইক যে কারণে আই থিঙ্ক আমরা সবাই ক্রিয়েটিভ লাইন অফ ওয়ার্কে আসতে চাই সেটা হচ্ছে এটার প্রতি একটা ভালোবাসা। ওটা প্রফেশনাল মানে ক্যারিয়ার হিসেবে আমরা তো কেউ দেখি না যেটা কীভাবে আমাদের মানে সেটেল করবে লাইফে। সবাই কোনো একটা ভালোবাসা থেকেই আসে এনি ডোমেন অফ ক্রিয়েটিভ ওয়ার্ক, সেটা হতে পারে মিউজিক বা অ্যাক্টিং বা ডিরেকশন। তো সেই জন্যই ওটা জাস্ট ফোকাস অন দ্যাট ভালোবাসা আই থিঙ্ক, বিকজ দ্যাট উইল লাইক কিপ মোটিভেটিং ইউ ইভেন ওয়েন থিংস আর নট গোয়িং ইউর ওয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর সময় দেওয়ার জন্য, আমাদের পডকাস্টে আসার জন্য অভিরূপদা। আমরা আগামী দিনে তোমার আরও প্রজেক্ট দেখতে চাই, আরও সুন্দর সুন্দর গল্প দিয়ে আমাদেরকে ভরিয়ে দাও। আর হ্যাঁ, আমি তোমাকে আরেকটা জিনিস বলবো যে কিছু মানে আমিও খুব ইন্টারেস্টেড আরেকটা গল্প, তোমার যে হরর স্টোরি যেরকম রয়েছে, হরর স্টোরির মতো না, আমার কিছু হচ্ছে চুরির গল্প দেখতে খুব ভালো লাগে, রবারির গল্প। তো সেরকমই যদি তুমি কিছু প্রোডাকশান আনো আমি খুব আনন্দিত হব। আর আমার দর্শকদের রিকোয়েস্ট করব অভিরূপদা আগামী প্রজেক্টটাকে তোমরা এবিপির সঙ্গে যে প্রজেক্টটা আসছে, লঞ্চ হচ্ছে, সেটাকে তোমরা সাপোর্ট করো, দেখো। আর সেটা হইচই অ্যাপে যেই সমস্ত প্ল্যাটফর্ম, হইচই প্ল্যাটফর্মে তোমার অনেক স্টোরি আমার দর্শকরা দেখেছে, কিন্তু অভিরূপদার যে ডিরেকশন সেটা কিন্তু তারা জানে না। আচ্ছা, তো সেইভাবে যদি তোমরা নাও জেনে থাকো, ঠিক হইচই অ্যাপে গিয়ে অভিরূপ ঘোষ বলে সার্চ করলেই ওনার সমস্ত মুভির লিস্ট কিন্তু আপনার কাছে চলে আসবে, মুভি প্লাস ওয়েব সিরিজ। অভিরূপদা, তোমার সামনে যে কাপটা রয়েছে, এই কাপটা গিফট করেছে আমাদের ভিডিও স্পন্সর মেদাস ক্রাফট। মেদাস ক্রাফটকে থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এই ভিডিওটাকে স্পন্সর করার জন্য। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এই পডকাস্টে আসার জন্য। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ওভার। থ্যাংক ইউ।